জনমানুষের নেতার নুরুল হক নূর ভিপি নূর হয়ে যাওয়ার পর একটা গোষ্ঠী বা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেল, তাই কি? কাউকে নিজের স্বার্থে কিংবা কোনো গোষ্ঠীগত স্বার্থে আমি কোনো কাজ করেছি বলে আমার মনে হয় না। প্রস্তুতি নিয়ে বা নির্বাচিত হব এরকম কোনো ধারণা থেকে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচনের দিনও কিন্তু আমি হামলার শিকার হয়েছিলাম, এমনকি আমার ভোটও কিন্তু আমি দিতে পারিনি। দর্শক, আমাদের আজকের অতিথি নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ। যদিও তার আরেকটি পরিচয় আছে, এখন তাকে আমরা সবাই ভিপি নূর হিসাবেই জানি। নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্য হট সিটে। যে বিষয়টাতে প্রথমেই যেতে চাই, আপনি নুরুল হক নূর থেকে যেভাবে ভিপি নূর হয়ে উঠলেন, এর পেছনে রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা, অনেক ধরনের বঞ্চনাও রয়েছে, অনেক আন্দোলন সংগ্রাম রয়েছে। আমরা শুরু করতে চাই যে কিভাবে আপনি রাজনীতিতে আসলেন। আপনাকে সহ দর্শকদেরকে শুভেচ্ছা। রাজনীতিতে আসলে ওইভাবে প্ল্যান পরিকল্পনা করে আসা হয় নাই, আর একেবারেই যেমনটি আমার আসলে জন্ম এবং বেড়ে ওঠা একেবারেই বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চল, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন। নাম শুনি বোঝা যাচ্ছে যে এটা চর অঞ্চল এলাকা, সুবিধা বঞ্চিত এলাকা। সেখান থেকে কষ্ট করে পড়াশোনা করেছি, গ্রামের শিক্ষকরা ভালোবাসত ভালো ছাত্র হওয়ায়, এবং ক্লাস 8 থেকে ঢাকায় চলে আসা। 8 থেকে এসএসসি পর্যন্ত ঢাকার গাজীপুরে ছিলাম, গাজীপুর কালিয়াকুরে বিজয়সরণী উচ্চ বিদ্যালয়, সেখান থেকে শেষ করেছি। এইচএসসি একটু গাজীপুর মনে হচ্ছে একটু শহরের তুলনায় একটু মফস্বল, আদা মফস্বল এলাকা, সেই কারণে আবার আরেকটু শহরে আসার চেষ্টা করেছি। এইচএসসি ঢাকার উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছি, এবং সেখান থেকেই বিভিন্ন ধরনের ছাত্রদের সাথে মিশে আসলে উচ্চশিক্ষায় বিশেষ করে আমার আগ্রহ ছিল মেডিকেলে পড়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াটা প্ল্যান কখনোই ছিল না, সো মেডিকেলে হয় নাই, চেষ্টা করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, এবং বলা চলে পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে এই 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনটা আসলে আমাকে রাজনীতিতে এনেছে। কোটা সংস্কার আন্দোলন যদিও ছাত্রছাত্রীদের পক্ষের আন্দোলন ছিল, কিন্তু 28 বছর পর যখন ডাকসুতে নির্বাচন হলো, আপনি কোন জায়গা থেকে বা কোন যুক্তিতে চিন্তা করলেন যে আমার ডাকসুর ইলেকশন করা উচিত, এবং সেটা ভিপি প্রার্থী হিসেবে? এটা একটা ইন্টারেস্টিং যে ডাকসুর নির্বাচন হবে 28 বছর পরে, যেই নির্বাচন প্রিভিয়াস প্রত্যেকটি গভর্নমেন্ট, আওয়ামী লীগ এবং বিএনপি একাধিকবার ক্ষমতায় ছিল, বাট কেউ কিন্তু ঝুঁকি নেয়নি। সেখানে নির্বাচনটা হবে, এটা কিন্তু নির্বাচনের দিন আমি বিশ্বাস করতে পারিনি আসলে। যার কারণে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বা নির্বাচিত হব এরকম কোনো ধারণা থেকে নির্বাচনে অংশ নিইনি। আমরা সবসময় আমি এবং এখন এই যে ডাকসুতে ভিপি পদে নির্বাচন করছে বিনিয়ামিন, রাশেদ খান ভাই, আমরা যারা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সংগঠক ছিলাম, তার বলতাম যে এটা আমরা একটা এক্সপেরিমেন্ট হিসেবে নিই, একটা ফান হিসেবে নিই, দেখি কি হয়, কত দূর যায়। সো সিরিয়াস ছিলাম না কখনোই, এবং নির্বাচনটা শেষ পর্যন্ত হয়েছে। নির্বাচনের দিনও কিন্তু আমি হামলার শিকার হয়েছিলাম, এমনকি আমার ভোটও কিন্তু আমি দিতে পারিনি। যাই হোক, পরবর্তীতে ঘোষিত ফলাফলে আমি ভিপি হয়ে গেলাম, এবং এই ভিপি হওয়ার পরে আসলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা পরামর্শে আসলে রাজনীতিতে আসা, তাদের উৎসাহে, কারণ তারা বলেছে এইটা তোমাদের প্রতি মানুষের একটা সমর্থন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের মেধাবী শিক্ষার্থীরা পড়ে, 64 জেলার শিক্ষার্থীরা, তোমাকে 11,000 শিক্ষার্থী ভোট দিয়েছে। দ্যাট মিনস তোমাদের মতো তরুণদের মাধ্যমে মানুষ আসলে এই দেশের বিদ্যমান রাজনীতির একটা পরিবর্তন চায়। ওই মানুষের উৎসাহ থেকে এবং তাদের পরামর্শ থেকে আসলে একটা আনুষ্ঠানিক রাজনীতির দিকে ক্রমাগত এগিয়ে যাওয়া। এবং কোটা সংস্কার আন্দোলন যেটা বৈষম্যের বিরুদ্ধে হয়েছিল এবং ছাত্রদের পক্ষে হয়েছিল, কিন্তু নুরুল হক নূর যখন ডাকসুর ভিপি হয়েই গেলেন, তারপর তাকে নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কের জায়গা তৈরি হয়। আমি যদি আপনাকে বলি যে এই আপনি যাদেরকে নিয়ে চলতেন বা যাদেরকে নিয়ে পরবর্তীতে চলেছেন, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের ব্যক্তিগত বা গোষ্ঠীগত রাজনৈতিক উদ্দেশ্যে আপনি অনেকে ব্যবহার করেছেন বা নিজের মতো করে একটা দল তৈরি করে নিয়েছিলেন। এই অভিযোগ সত্যি কিনা যে ছাত্রছাত্রীদের জনমানুষের নেতার নুরুল হক নূর ভিপি নূর হয়ে যাওয়ার পর একটা গোষ্ঠী বা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেল, তাই কি? না, আমি ধরেন গত এই 2018 থেকে 24-এর এই গণ অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত আমি তো ক্ষমতা কিংবা সুবিধার সাথে কম্প্রোমাইজ করে রাজনীতি করি নাই। আমার একেবারেই একটা লক্ষ্য উদ্দেশ্যের দিকে আমি পথ চলেছি, সেটা হচ্ছে যে আমরা যে এক্সিস্টিং রাজনীতিকে চ্যালেঞ্জ করে কোনো দলে না গিয়ে একটা দল তৈরি করেছিলাম, এবং আমরা বলেছিলাম আমরা একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা এখানে তৈরি করতে চাই, কোনো পরিবারতান্ত্রিক দল না। দলের নেতৃত্ব নির্বাচিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়া, দলের কর্মকাণ্ডে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে তারা। এই রাজনীতি প্রতিষ্ঠায় কিন্তু আমাদের পথ চলে আমরা হেঁটেছি। সেই ক্ষেত্রে
প্রতিষ্ঠিত অনেক রাজনৈতিক দল, টু বি অনেস্ট যেটা বলতে গেলে বিএনপি এবং জামাত বিশেষ করে তো দুটো বড় দল, সংগঠিত দল, আওয়ামী লীগের আমলে নানান কারণে তারা অনেক কিছু ওপেন করতে পারতেছিল না। তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা রাজনীতিতে এগিয়ে যাই, আমরা সরকার গঠন করি, আমরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই জন্য না, তারা একটা প্রেক্ষাপট তৈরিতে আমাদেরকেও পেছন থেকে সহযোগিতা করেছে যে যেহেতু ওরা ছাত্রদের মাধ্যমে একটা গণ অভ্যুত্থান, রেভলিউশন, একটা পরিবর্তন হতে পারে। ডাকসুর ভিপি, তার একটা প্রাতিষ্ঠানিক পরিচয় আছে, সেই জায়গা থেকে তারাও কিন্তু আমাকে সহযোগিতা করেছে। আমি কিন্তু কাউকে নিজের স্বার্থে কিংবা কোনো গোষ্ঠীগত স্বার্থে আমি কোনো কাজ করেছি বলে আমার মনে হয় না, বরঞ্চ আমি দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটা লড়াই করেছি। যার কারণেই আপনারা যেখানে আপনাদের নিশ্চয়ই ইতিহাসে জানা আছে, ডাকসুর অনেক বিপিজিএস ছিলেন, তারা বিপিজিএস থাকা অবস্থায় এরশাদের মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন সুযোগ সুবিধার সাথে আতাত করে। আমি সুযোগ সুবিধার সাথে আতাত করলে তো ক্ষমতাসীনদের সাথেই তো আতাত করার চান্স ছিল। আমি গণভবনে গিয়েছি, কিন্তু আমি কি আতাত করেছি? আমার বিরুদ্ধে কেউ একটা সরকারি ন্যূনতম সুযোগ সুবিধা ব্যবহারের এভিডেন্স গত 7-8 বছরে দেখাতে পেরেছে? পারেনি। সুতরাং এখানে গোষ্ঠী বা ব্যক্তি স্বার্থের কিছু করেছি সেটা তো বলে না।